একদল রবার যারা বসে ব্যাংক ডাকাতির মাস্টার প্ল্যান করছিল। এই মাস্টার প্ল্যানটি ছিল খুবই নিখুঁত, যা আপনাকে পুরো মুভি পর্যন্ত আটকে রাখবে। আর মুভিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে। যে ব্যাংক রবারিটি হয়েছিল আর্জেন্টিনাতে, যা এ যাবৎকালের সবচেয়ে বড় ব্যাংক রবারি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব 2020 সালে মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি দ্য হেস্ট অব দ্য সেঞ্চুরি। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে জন নামের এক লোককে আমরা দেখতে পাই, যে কিনা আর্ট নিয়ে ব্যস্ত ছিল। সে জীবনকে উপভোগ করতে ভালোবাসতো। সে ছিল একজন মার্শাল আর্ট টিচার। তার নিজস্ব প্রতিষ্ঠানে সে মার্শাল আর্ট শেখাতো। প্রতিদিনের মতো একদিন যখন সে বাসায় ফিরছিল, সে বৃষ্টিতে আটকা পড়ে। তাই সে একটা সিগারেট ধরায়। তবে হঠাৎ করেই একটি গাড়ি এসে তাকে ভিজিয়ে দেয়, আর তার সিগারেটও নিভে যায়। তাই জন সিগারেটটি ফেলে দেয়। সে লক্ষ্য করে সিগারেটটি পানিতে ভেসে যাচ্ছে। কৌতূহলবশত সে সিগারেটের পেছন পেছন যায়। একসময় জন দেখে সিগারেটটি একটি ম্যানহোলে পড়ে যায়, আর সে খেয়াল করে তার একটু সামনে ব্যাংক রিও নামের একটি ব্যাংক। তারপর সে পানির গতির দিকে যেতে যেতে আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছে যায়। এই টানেল দিয়ে শহরের পানি বেরিয়ে যায়। এরপর জন টানেলের ভেতরে যায়। সেখানে যে সে বুঝতে পারে এই টানেল করে ব্যাংকে পৌঁছানো সম্ভব। পরদিন সকালবেলা জন যখন তার বন্ধু দিয়াগোর সাথে কথা বলছিল, সে গতকালকে সব ঘটনা খুলে বলে। আর দিয়াগো পেশায় ছিল একজন দক্ষ মেকানিক। দিয়াগো বলে, এই টানেল খুঁড়তে হলে আমাদের অনেক যন্ত্রপাতি লাগবে। তাই আমাদের উচিত একজন ইনভেস্টর খুঁজে বের করা, যার সাহায্য নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবো। একথাগুলো জনের খুব পছন্দ হয়। তাই তারা জনের পুরনো বন্ধু ডেভিডের সাথে দেখা করতে একটা চার্চে যায়। তারা ডেভিডকে তাদের প্ল্যান বলে। তবে ডেভিড বলে এখন তার কাছে এত টাকা হবে না। তবে সে তাদের একজনের ঠিকানা দেয়, যার সাথে দেখা করলে হয়তো টাকা পয়সা পাওয়া যেতে পারে। দৃশ্যে পরিবর্তন হয়। আমরা মারিও নামে এক লোককে দেখতে পাই, যে একটি এজেন্সিতে এসেছে। মারিও তার কাজের জন্য একটি মেয়েকে $2000 দিলে মেয়েটি বলে, আমি তো আপনাকে $200 কথা বলেছিলাম। তখন মারিও বলে, তাহলে হয়তো আমার ভুল হয়েছে। যদি কিছু মনে না করেন, বাকি ডলারগুলো আপনার কাছে রেখে দেন। অন্য একদিন এসে আমি নিয়ে যাব। মেয়েটিও খুশি মনে রেখে দেয়। এরপর মারিও তার মেয়ের সাথে দেখা করতে সেলুনে আসে। আসলে সে সেলুনে কাজ করত। এখানে আমরা জানতে পারি মারিও ছোটখাটো একজন চোর ছিল। তবে তার মেয়ে এগুলো পছন্দ করতো না। মারিও তার মেয়েকে কিছু টাকা দিয়ে চলে যায়। এরপর রাতের বেলা মারিও আবার এজেন্সিতে চুপি চুপি প্রবেশ করে। তারপর একটি ডিভাইস দিয়ে সে টাকা রাখার লোকেশন বের করে। আসলে যে টাকার প্যাকেট মেয়েটিকে সে দিয়েছিল, তার ভেতর জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। তার উদ্দেশ্য ছিল লকারে টাকা চুরি করা। তাই টাকাগুলো রেখে গিয়েছিল। মারিও ড্রিল করে লকারে ভেঙে সবগুলো টাকা নিয়ে নেয়। যখন সে বের হতে যাবে, তখন সে অফিসের ক্লিনারকে দেখতে পায়। তাই এখন বের হওয়া তার জন্য নিরাপদ না। ওই মুহূর্তে সে একটা মাস্টার প্ল্যান করে। সে অফিসের কিছু ডকুমেন্ট নিয়ে ক্লিনারের কাছে যায়। ক্লিনার তাকে বলে, রাতের বেলা তুমি এখানে কি করো? মারিও বলে, এখানে আমি নতুন জয়েন করে মাত্র আমার কাজ শেষ হয়েছে। তার কথা ক্লিয়ার বিশ্বাস করলে মারিও খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা জন ও মারিওকে দেখতে পাই। আসলে ডেভিডের কথা মতোই জন এখানে এসেছে। জন মারিওকে বলে, তোমার জন্য একটা অফার আছে। আর আমার কথা মতো কাজ করলে তোমাকে আর ছোটখাটো চুরি করতে হবে না, আর বারবার জেলেও যেতে হবে না। যদি আমার কথায় রাজি থাকো, তাহলে তোমাকে একটি জিনিস দেখাবো। মারিও জনের কথায় রাজি হয়, আর তারা বেরিয়ে পড়ে। যেতে যেতে জন মারিওকে বলে, সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুসারে কেউ যদি ব্যাংকে 10,000-এর বেশি ডলার রাখে, তাহলে তা ব্যাংকের সেফ ডিপোজিট বক্সে রাখা হয়। আর এই ডিপোজিট বক্সগুলো ব্যাংকের ভল্টে থাকে। তখন মারি বলে, এর মানে সেখানে অনেক ডলার আছে, তাই না? আর আমি এটাও বুঝে গেছি তুমি কি করতে চাচ্ছ। তারা ব্যাংকের কাছে এসে গাড়ি থেকে নামে। এরপর সে ম্যানহোলের ঢাকনা দিয়ে মেজারমেন্ট টেপ ছাড়ে। তারপর তারা ম্যানহোলের আন্ডারগ্রাউন্ড টানেলে চলে আসে। তারা একটু এগিয়ে গেলে সে টেপটি দেখতে পায়। তখন জন বলে, এখন আমরা ব্যাংকের নিচে আছি। আর এই দূরত্বটা ছিল মাত্র 18 মিটার। আর এই 18 মিটার পাড়ি দিলে আমরা হয়ে যাব কোটিপতি। মারিও চতুর্দিকে খেয়াল করে বলে, এই দিকে দিয়ে বৃষ্টির পানি বেরিয়ে যায়। আর যদি বৃষ্টি হয়, তখন এখানে আসা যাওয়া খুব কষ্টকর হবে। তখন জন বলে, যখন বৃষ্টি আসার সম্ভাবনা না থাকবে তখনই আমরা কাজটা করব। পরের দিন ডেভিড ও মারিও জনের সাথে দেখা করতে আসে। মারিও বলে, আমরা গর্ত করে ভেতরে ঢুকলেও ব্যাংকের ভেতর যে মেশিন সেন্সর আছে তা কিভাবে আমরা হ্যান্ডেল করব। জন তার রুমের একটা সেন্সর দেখিয়ে বলে,
এই সেন্সর মানুষের শরীরে তাপমাত্রা ডিটেক্ট করে, তবে কোনো মুভমেন্ট ধরতে পারে না। আর আমি জানি এটা কিভাবে কাজ করে। তাই সে পরীক্ষা চালানোর জন্য একটি অদ্ভুত ধরনের স্যুট পরে আসে, তবে সেন্সরটি ডিটেক্ট করতে পারছে না। আর তাই আমরা এই স্যুটটি ব্যবহার করতে পারবো, কেননা আমার এই সেন্সর আর ব্যাংকের সেন্সর একই। তখন মারিও বলে, এটাতে তো সাকসেস হওয়া গেল, কিন্তু বল্ট কিভাবে খুলবো? তখন জন বলে, এটা আমার উপর ছেড়ে দাও, বল্ট কিভাবে খুলতে হয় তা আমি ব্যবস্থা করব। পরের দিন জন ও দিয়াগো ব্যাংকে আসে। তারা ব্যাংকের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এসেছে। তার হাতে থাকা ক্যামেরা দিয়ে জন ব্যাংকের ছবিও তুলছিল। এদিকে ব্যাংকের সিকিউরিটি অফিসার বিষয়টি খেয়াল করলে জন ব্যাংক হতে বের হতে চায়, তবে অফিসার তাদের চেক করার জন্য একটা রুমে নিয়ে আসে। অফিসার ক্যামেরা চেক করে কোনো ছবি খুঁজে পায় না, কারণ জন চালাকি করে মেমোরি আগেই খুলে ফেলেছিল। তারপর তারা ব্যাংক থেকে বের হয়ে আসে। রাতে তারা সবাই প্ল্যান করতে বসে। জন পুরো ব্যাংকে ইনফরমেশন দেখায়, ব্যাংকের কোথায় কি আছে, কোন দিক দিয়ে তারা প্রবেশ করবে, সবকিছু বুঝিয়ে দেয়। আর কতটুকু গর্ত করতে হবে তা দেখার জন্য ডেভিডকে আবার ব্যাংকে পাঠানো হয়। ডেভিড সাইকেল নিয়ে যায় আর সাইকেলের চাকার মাধ্যমে ম্যানহোলের ঢাকনা থেকে ব্যাংকের দূরত্ব মাপে। পরের দিন জন মারিওকে দেখায় কিভাবে মাটি খুঁড়তে হবে। মূলত তারা সমকোণী ত্রিভুজের প্যাটার্ন নেয়। পরের দৃশ্যে দেখা যায় দিয়েগো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে। রাতের বেলা তারা সবাই টানেলে আসে। প্রথমে টানেলের এক পাশ থেকে স্টিল সরানো হয়, তারপর তারা খোঁড়ার কাজ শুরু করে। টানেল খোঁড়া শেষে পুরো টিম একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে যায়। তারা ভাবে কিভাবে তারা বল্টের সিকিউরিটি বক্সগুলো খুলবে। জন বলে, বল্টে প্রায় 400-র বেশি বক্স আছে, তাই আগে সিকিউরিটি বক্স সম্বন্ধে আমাদের ভালো আইডিয়া নিতে হবে। তাই বল্টের একটা বক্স আমাদের ভাড়া নিতে হবে। তখন মারিও বলে, এই কাজ করলে তারা আমাদের সব ইনফরমেশন পেয়ে যাবে। জন বলে, অন্য ব্রাঞ্চে যে বক্স ভাড়া নেব। তাই মারিও ব্যাংক রিউ এর অন্য একটি ব্রাঞ্চে যায়। এখানে সে একটি সিকিউরিটি বক্স ভাড়া নেয় আর বক্সের সিকিউরিটি সম্পর্কে ধারণা নেয়। প্রতি রাতে তারা খোঁড়ার কাজ করত। এছাড়া চুরির মালামাল পরিবহনের জন্য তাদের একটি গাড়ির প্রয়োজন হয়, তাই তারা একটি গাড়ি কিনে নেয়। তবে এই গাড়িটির কোনো লাইসেন্স নেই আর দেখতেও পুরনো, তাই কেউ হয়তো সন্দেহ করবে না। আর এই গাড়িটি কিনতে কেন তাদের সাহায্য করে? গাড়ির ড্রাইভার হিসেবে নেওয়া হয় ম্যাথিউ নামের এক লোককে, যে ছিল খুবই দক্ষ। তারপর তারা গাড়িটিকে তাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেয়। এদিকে কেন তার বউকে চুরির ব্যাপারে জানিয়েছে, তা জেনে মারিও খুব রাগ করে। কেন বলে, আমার বউ কাউকে কিছু বলবে না, তুমি চিন্তা করো না। ওদিন রাতে তারা সবাই আবার টানেল খুঁড়তে আসে। একসময় ড্রিল মেশিনটি নষ্ট হয়ে যায়, তাই জন বলে, কাল নতুন একটি মেশিন কিনতে হবে। তখন মারিও বলে, আমি আর কোনো টাকা দিতে পারবো না, কারণ কিভাবে বল্ট ক্র্যাক করতে হয় তাও তোমরা এখনো জানো না। এরপর মারিও মিশন রেখে রাগ করে চলে যায়। জন বাসায় ফিরে তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিল, আর গল্পের মাঝে জন একটা বুদ্ধি বের করে। তাই সে দ্রুত মারিওর বাসায় আসে। তবে মারিও রাগ করেছিল বিদায় তা কথা বলতে চাচ্ছিল না। জন মারিওকে জানায় সে একটা বুদ্ধি বের করেছে। জন বলে, ব্যাংকের সামনের দিকে একটি সিকিউরিটি সিস্টেম রয়েছে, একইভাবে পেছন দিকেও রয়েছে। তাই দুই দিকে যদি চুরি হয় তবে সবাই সামনের দিকটাই খেয়াল করবে। যখন ব্যাংক খোলা থাকবে আমরা ব্যাংকে যাব আর চুরি করার চেষ্টা করব। সবাই ভাববে এটা সাধারণ চুরি, আর এই সুযোগটি আমরা টানেল দিয়ে পুরো বল্ট চুরি করব। যেটা শুনে মারিও অনেক খুশি হয় এবং পুনরায় মিশনে জয়েন করে। পুরো টিম আবার তাদের প্ল্যান মতো কাজ করতে থাকে। তাদের দরকারি জিনিসপত্র সংগ্রহ করে। সবকিছু প্ল্যান মতো হয়ে গেলে তারা চুরির উদ্দেশ্যে ব্যাংকে আসে। সবাই যখন সামনে দিয়ে প্রবেশ করে দিয়েগো টানেলে চলে যায়। তারা মাস্ক পরে ব্যাংকের সবাইকে হোস্টেস বানায়। ব্যাংকের সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে ব্যাংকের সিকিউরিটি অফিসার সিসি ক্যামেরা এসব দেখে পুলিশকে দ্রুত কল করে। অন্যদিকে দেখা যায় কেন গাড়িতে যায় ও একটি চেন বের করে এবং মেন গেটে তালা লাগিয়ে দেয়। এরপর যখন পুলিশ আসে, জন ব্যাংকের এক লোকের মাথায় বন্দুক ধরে পুলিশের সামনে আনে, যাতে পুলিশ বুঝতে পারে তারা ব্যাংকে ছোটখাটো চুরি করতে এসেছে। এরপর জন ব্যাংকের এক অফিসারকে নিয়ে সিকিউরিটি অফিসারের কাছে যায়, তবে অফিসার দরজা লাগিয়ে দিয়ে বসে আছে। সেখানে যে মারিও বলে, তুমি বাইরে না এলে এই অফিসারকে মেরে ফেলবো। তাই অফিসার বাইরে আসে এবং তার কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয়। এরপর সিকিউরিটি অফিসারকে তারা ব্যাংক থেকে বের করে দেয় এবং বলে দেয়, যদি তারা যোগাযোগ করতে চায় তাহলে তোমার নাম্বারটা দিও। এদিকে দিয়াগো টানেল দিয়ে ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওই চারজন ব্যাংকের সব সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারপর জন একটি রুমে আসে আর দেয়ালের পাশ থেকে একটা আলমারি সরায়, আর সে দেওয়াল ভেঙে দিয়াগো ব্যাংকে প্রবেশ করে। তারা গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। তারপর বল্টের কাছে
এসে দিয়েগো ভল্ট ক্র্যাক করার জন্য একটি মেশিন ব্যবহার করে, যার সাহায্যে মাত্র 7 সেকেন্ডে তারা লক ভেঙে ফেলে। একে একে তারা সব লকার ভেঙে টাকা নিতে থাকে। ব্যাংকের বাইরে বিভিন্ন ডিফেন্সের অফিসাররা প্ল্যান করছে কিভাবে কি করা যায়, আর মূল দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর ড্যানিকে। ড্যানির কাছে অফিসার সব ঘটনা খুলে বলে। সে এও বলে যে চাইলে ওদের সাথে কথা বলতে পারেন, কারণ ওরা আমার ফোন রেখে দিয়েছে। এদিকে ব্যাংকের এক হোস্টেস ওয়াশরুমে যেতে চায়, তবে ডেভিড ভেতরেই কাজ সারতে বলে। তখন তারা বুঝতে পারে ব্যাংকের উপর দিয়ে তাদের উপর অ্যাটাক হতে চলেছে। ঠিক ওই সময় মারিওর কাছে কল আসে। মারিও তখন পুলিশদের বলে, তোমরা যাদের সাথে পাঠিয়েছো তাদের এখনই নিচে নিয়ে যাও, না হলে সব হোস্টেসদের মেরে ফেলবো। ফলে ড্যানি সবাইকে নিচে চলে আসতে বলে। মারিও আরো বলে, বাইরে সবকিছু ঠিক থাকলে ভিতরে ঠিক থাকবে। এরপর মারিও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে আসতে বলে, কারণ সে তার সাথে কথা বলবে। মারিওর ভাবটা এমন যেন তারা এখনই আত্মসমর্পণ করবে। এদিকে ড্যানি ম্যারিওর কথা মতো ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে দ্রুত আসতে বলে। অন্যদিকে দেখা যায় বাকিরা বক্স থেকে টাকা সহ বিভিন্ন মূল্যবান জিনিস সংগ্রহ করছে। হঠাৎ করে একটি ফোন বেজে ওঠে। একজন বয়স্ক মহিলা বলে, এটা তার ফোন, আজকে তার জন্মদিন, তাই হয়তো তার ছেলে মেয়ে নাতি নাতনিরা ফোন দিচ্ছে। এ কথা শুনে মারিও চকলেট দিয়ে বয়স্ক মহিলার জন্মদিন সেলিব্রেট করে। এরপর সেই বয়স্ক মহিলাটিকে ব্যাংক থেকে বের করে দেয়। ডিস্ট্রিক্ট কালেক্টর আসলে মারিওর সাথে কথা বলে। মারিও তাকে অনেক গালি দেয়, কারণ তার জন্য সে আগে জেলে গিয়েছিল। তবে মূল কারণ হচ্ছে পুলিশকে ব্যস্ত রাখার জন্য সে এমন করছে। অন্যদিকে দেখা যায় মেশিনটি অধিক গরম হওয়ায় বন্ধ হয়ে যায়। তাই দিয়েগো জনকে বলে, আমাদের আর থাকা উচিত নয়। তাই জন জিনিসপত্র গোছাতে থাকে আর সবাইকে অস্ত্র নিয়ে ভল্টে আসতে বলে। দিয়েগোর সাহায্যে কেন ও ডেভিড টাকার ব্যাগগুলো টানেলের পাশে আনে। সবগুলো ব্যাগ আনা হলে দিয়েগো, কেন ও ডেভিড টানেল দিয়ে ম্যানহোলের ভেতর যায়। এরপর টাকার ব্যাগগুলো নিচে পাঠাতে শুরু করে। অন্যদিকে মারিও ড্যানির সাথে কথা বলেই যাচ্ছে। সে ড্যানিকে পুরো ব্যস্ত রেখেছে, কিন্তু ড্যানির সন্দেহ হয়। সে ব্যাংকের ম্যানেজারের কাছে জানতে চায় মেন গেট ছেড়ে অন্য কোনো রাস্তা আছে কিনা প্রবেশ হওয়ার জন্য। ম্যানেজার বলে, না, নেই। একটু পর ড্যানি আবার মারিওকে কল দেয়। মারিও এবার ফোন ধরে না। সে একটু এগিয়ে গেলে ম্যানহোলের ঢাকনা দেখতে পায়। একটু সামনে গেলে আরো একটি ঢাকনা দেখতে পায়। অন্যদিকে চোরের দল টানেল দিয়ে টাকা বের করে বোটে রাখছে। এখান থেকে বের হওয়ার জন্য তারা দুটি বোট এনেছে। জন বোল্টের সামনে লাল কাপড় বিছিয়ে রেখেছে। তাদের আনা গানগুলো সাজিয়ে রাখছে। মূলত এখানেও তাদের প্ল্যান রয়েছে। তারা যে গানগুলো ব্যবহার করছে সেগুলো নকল, কারণ ছিল তারা যদি ধরা পড়ে তাহলে গান নকল হওয়ার কারণে তাদের সাজা কম যাবে। এই বুদ্ধি করে তারা নকল গান ব্যবহার করছে। বুদ্ধিটি ছিল মাস্টারমাইন্ড জনের। এদিকে ড্যানি একজন আর্মি অফিসারকে বলে, ওরা ম্যানহোল দিয়ে চলে যাবে, ওদের ধরতে চাইলে ম্যানহোলের দিকে ফোর্স পাঠাতে হবে। তবে আর্মি অফিসার ড্যানির এসব কথা কানে নেয় না। চোরের দল চলে গিয়েছে, তবে পুলিশের টের পেতে দেরি হয়েছে। সাথে সাথে ম্যানহোলের দিকে ফোর্স পাঠানো হয়। তারা গিয়ে খুঁজতে থাকে। এদিকে ব্যাংকের ভিতর আর্মির দল চলে এসেছে, কিন্তু তারা রবার্টদের দেখতে পায় না। ড্যানি বলটির মেঝেতে ময়লা দেখতে পায়। তারপর আলমিরা সরালে টানেলটি তারা চোখে পড়ে। টানেলের মুখে লাগানো আছে একটি গ্রেনেড। এদিকে চোরের দল বোট দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা একটি বোটে সবাই, আর আরেকটি বোটে তারা টাকাগুলো রেখেছে। একজন অফিসার ড্যানিকে জানায় তারা যে গানগুলো পেয়েছে সবগুলো নকল। এটা শুনে ড্যানি টানেল থেকে গ্রেনেডটি সরায়। এরপর আস্তে আস্তে টানেলের দিকে এগোতে থাকে। অন্যদিকে চোরের দল একটু সামনের দিকে ম্যানহোলে একটি মই লাগিয়ে রেখেছে। জন মই দিয়ে উপরে উঠতে শুরু করে। এখানে রাস্তার উপর ম্যানহোলে তারা গাড়ি রেখেছে। তারা সবাই সরাসরি ম্যানহোলের ঢাকনা খুলে গাড়িতে প্রবেশ করে। ম্যাথিউ গাড়ির টায়ার ঠিক করার নাটক করছিল। একটু পর ম্যাথিউ ম্যানহোলের ঢাকনা খুলে দেয়। জন উপরে উঠে আসে। তারপর তারা একে একে সবগুলো ব্যাগ গাড়িতে তুলতে থাকে। অন্যদিকে ড্যানি ও আর্মির টিম ম্যানহোলের পৌঁছে গিয়েছিল। ড্যানি একটি বাঁধ দেখতে পায়। তারা পানি আটকানোর জন্য এটি ব্যবহার করেছে। ড্যানি তাদের এই প্ল্যান দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে তারা সবাই গাড়িতে উঠে পড়েছে। তাদের গাড়ির পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি যায়, কিন্তু তাদের সন্দেহ করে না। তারা ব্যাংক থেকে কয়েক কিলোমিটার দূরে চলে আসে। বাসায় ফিরে এসে সবাই আনন্দে হাসে, কারণ তারা এত বড় চুরি করছে তা কখনো ভাবতে পারেনি। এরপর তারা টাকাগুলো শুকিয়ে ফেলে, কারণ ম্যানহোল দিয়ে আসার কারণে এগুলো ভিজে গিয়েছিল। প্রমাণ লোপাট করতে তারা গাড়িটি পুড়িয়ে ফেলে। এরপর সবাই যার যার ভাগ নিয়ে নতুন জীবন শুরু করে। জন শহর থেকে বেশ দূরে চলে আসে। জন টিভিতে দেখতে পায় তাদের চুরিটিকে আর্জেন্টিনার শতাব্দীর সেরা চুরি হিসেবে ধরা হয়। শুধু জন নয়,
অন্যরাও তাদের যার যার স্বপ্ন পূরণ করেছে। কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ ছেলেকে ভিডিও গেম কিনে দিয়েছে। সবার দিনকাল ভালোই যাচ্ছে। এবার আসা যাক আসল কথায়। কেনের বউ দেখতে পায় কেন গাড়ির মধ্যে অন্য একটা মেয়ের সাথে রোমান্স করছে। এটা দেখে কেনের বউ অনেক রেগে যায়। সে দেরি না করে থানায় আসে আর অফিসারকে জানায় তার স্বামী ব্যাংক ডাকাতি করেছে। এটা শুনে পুলিশ অবাক হয়ে যায়, কারণ চোরদের খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে গেছে। কেনের বউ আরো বলে, ব্যাংকের টাকা আমাদের বাড়ির ছাদে রয়েছে। অফিসার কেনকে ধরে বাসায় নিয়ে আসে। এরপর তারা ছাদে হাত দিলে বৃষ্টির মতো টাকা পড়তে শুরু করে। পুলিশ একে একে তাদের টিমের সবাইকে ধরে ফেলে। কেন সবার কথা বলে দিয়েছিল, তবে জনের লোকেশন কেউ বলতে পারে না। সে সবার থেকে দূরে ছিল। সেরাতে সে জনের ব্যাপারে বলে দেওয়া হয়। অবশেষে পুলিশ জনকেও ধরে ফেলে। কয়েক বছর পর জন জেল থেকে ছাড়া পায়। তাকে নিতে মারিও আসে। জন মারিওকে বলে, তুমি এখানে কিভাবে? সে বলে, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। সে বলে, আমি সব ছেড়ে দিয়েছি। এখন আমি আমার মেয়ের কথা মতো চলি। খেলনা অস্ত্র ব্যবহারের কারণে সবার সাহায্য কম হয়েছিল। মুভি শেষে চুরির আসল ফুটেজ দেখানো হয়, কিভাবে প্ল্যান করেছে, কোন গাড়ি ব্যবহার করেছে, কিভাবে ধরা পড়লো সবকিছু। আর এই চুরিটি হলো আর্জেন্টিনার সেরা চুরি। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ সবাইকে।